শুরু হলো সব খবর নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সাথে আছি আমি নাবিলা সোহার। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার কাছে সময় চেয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, বৈঠকে সুনির্দিষ্টভাবে নির্বাচনের রোডম্যাপ চাইবে বিএনপি। বলেন, সংবিধানের মূল নীতিতে বহুত্ববাদ সহ কিছু প্রস্তাবনার সাথে একমত নয় দল। ধর্মনিরপেক্ষতা বাতিলের বিষয়েও কোনো প্রস্তাব দেওয়া হয়নি। গুলশানের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির এ নেতা বলেন, সংস্কার কমিশনের প্রস্তাবনায় রাষ্ট্র ধর্ম নিয়ে কোনো সুপারিশ আসেনি। সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আলোচ্যসূচি সহ নানা বিষয়ে বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জানান, সুনির্দিষ্টভাবে রোডম্যাপ ঘোষণা বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সময় চেয়েছে বিএনপি। একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন। সংস্কার কমিশনের সুপারিশে ধর্মনিরপেক্ষতা সংক্রান্ত বিএনপির প্রস্তাবনা নিয়ে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে বলেও জানান দলের অন্যতম এই নীতি নির্ধারক। যেমন একটা প্রস্তাব দেয়া হয়েছে যে ধর্মনিরপেক্ষতা ইত্যাদি এগুলো বিলুপ্ত করা হোক। এখন বিভ্রান্তিতে ওই জায়গায় আমরা সেখানে বলেছি একমত নয়, কিন্তু আমরা এই চাই। হ্যাঁ, আমরা চেয়েছি পঞ্চম সংশোধনীতে যেটা গৃহীত হয়েছে, যেটা পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা, সেইটা আমরা বহাল করা হোক, সেটা চেয়েছি। কিন্তু সবাই মনে করছে যে ধর্মনিরপেক্ষতা বাতিলের কথা বলছে, আপনারা সেটা একমত নন কেন? বিষয়টা তা নয়। আমরা পরিষ্কার করার জন্য বলছি যে আপনাদের যে প্রতিস্থাপন, বহুত্ববাদ সহ অন্যান্য বিষয়, এই বিষয়গুলো একসাথে আসতে হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এনসিসি ব্যবস্থার মধ্য দিয়ে অনির্বাচিত ব্যক্তিদের দ্বারা রাষ্ট্র পরিচালনা স্বীকার করে না বিএনপি। পঞ্চম সংশোধনে যেটা গৃহীত হয় সেটা বাকশালকে রিপিল করে, বাকশালকে বিলুপ করে গণতন্ত্রের যাত্রা, যেটা দিয়ে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়, সেই সংবিধানের প্রস্তাবনাকে আমরা অ্যাপ্রুভ করি। সেটাই আমরা বহাল চেয়েছি। এখন সেটার মধ্যে আছে মহান আল্লাহর উপর আস্থা, বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র অর্থাৎ সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী ওলামা দল। সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আইনি বলেন, বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ থাকলে ইসরায়েলকে রুখে দেয়া সম্ভব। পশ্চিমা পরাশক্তি এবং গণতান্ত্রিক দেশসমূহ সবাই মিলে এক বাক্যে একযোগে প্রতিবাদকে আরো কড়া করতে হবে এবং ইসরায়েলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এদিকে গাজা ও রাফায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বৃহস্পতিবার ঢাকা সহ দেশের সকল মহানগরে প্রতিবাদ ও সংহতি র্যালি কর্মসূচি ঘোষণা করে বিএনপি। জুলুমের বিরুদ্ধে সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের কাছে প্রস্তাবনা পেশ করেছে বিকল্পধারা বাংলাদেশ ও গণ অধিকার পরিষদ। দুপুরে জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশনে মতামত পেশ করেন তারা। কমিশনের সংস্কার প্রস্তাবনার সাথে সম্পূর্ণ একমত প্রকাশ করেছে বিকল্পধারা বাংলাদেশ। শুধু জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবনার মধ্যে পৌরসভা চেয়ারম্যান নির্বাচন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনের প্রত্যক্ষ ভোটের প্রস্তাব করেছে বিকল্পধারা বাংলাদেশ। এদিকে অন্তর্বর্তী সরকারকেই জাতীয় সরকারে রূপান্তর করে সংসদ নির্বাচন দেওয়ার প্রস্তাব করেছে গণ অধিকার পরিষদ। জাতীয় সরকারই সংবিধান সহ সকল সংস্কার কাজ সম্পূর্ণ করবে বলে মতামত দেন তারা। এছাড়া তরুণদের ভোটে অংশগ্রহণের জন্য প্রার্থীর বয়সসীমা 25 থেকে কমিয়ে 23 করার প্রস্তাবও দিয়েছে দলটি। ঐকমত্য কমিশনের 166টি সুপারিশের মধ্যে গণ অধিকার পরিষদ 127টি বিষয়ে একমত পোষণ করেছে। প্রত্যক্ষ ভোটের প্রস্তাবনা করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ব্যাপারে, যেটা ওই বেসিক ডেমোক্রেসি টাইপের আর কি মেম্বাররা করবে। সেখানে আমরা দ্বিমত করে আমরা বলছি এটা ওই পৌরসভা এবং ইউনিয়ন পরিষদও ডাইরেক্টলি আপনার প্রত্যক্ষ ভোটে নির্বাচন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপদান করে সংবিধান সংস্কার করা এবং সংস্কারকৃত সংবিধান এর মাধ্যমে আগামীর যে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের পক্ষ থেকে প্রায় 90% প্রস্তাবনার ক্ষেত্রে আমরা একমত, বাকি কিছু ক্ষেত্রে দ্বিমত। স্বল্প সময়ে বাংলাদেশ অনেকটা পথ পাড়ি দিয়েছে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, এদেশে ব্যবসা করার অর্থ বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার অংশ হওয়া। বলেন, দুনিয়া বদলাইতে চাইলে ব্যবসা সবচেয়ে শক্তিশালী কাঠামো।
বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে দেশে পরীক্ষামূলক যাত্রা শুরু হয় স্টারলিংকের। দেশে বিনিয়োগের পুরনো ধ্যান ধারণা ভাঙতে 4 দিনব্যাপী আয়োজন। বাংলাদেশ ইনভেস্ট সামিট 2025-এর উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। UK and Bangladesh share a deep and historic relationship. অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশি বিদেশি বিনিয়োগকারী সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও উপদেষ্টারা। অনুষ্ঠানে 4টি ক্যাটাগরিতে দেওয়া হয় অ্যাওয়ার্ড। সেই সাথে কোরিয়ার প্রতিষ্ঠান ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে দেওয়া হয় সম্মানসূচক নাগরিকত্ব। Thank you very much, Honorable Advisor. উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যের শুরুতে 1974 সালে দুর্ভিক্ষের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন অন্তর্বর্তী সরকারের প্রধান। 74 is a year that we cannot forget. প্রধান উপদেষ্টা বলেন, স্বল্প সময়ে অনেকটা পথ পাড়ি দিয়েছে বাংলাদেশ। অভূতপূর্ব এই যাত্রায় দেশের সক্ষমতা ও বিনিয়োগের ক্ষেত্র আগের চেয়ে অনেকাংশে বেড়েছে। So if you take that journey from 1974 to 2025, it's an amazing journey. Here we're talking about all these big industries and so on, and inviting you for so many countries to set up more industries. We're talking about the big market, talking about the big, intelligent young population. That's Bangladesh. Came a long way in a very short time. ডক্টর ইউনূস স্মৃতিচারণ করেন গ্রামীণ ব্যাংক নিয়োগ, তুলে ধরেন সামাজিক ব্যবসা বাস্তবায়নে প্রতিষ্ঠানটির কার্যাবলী। বলেন, দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে প্রয়োজন সুনির্দিষ্ট ফ্রেমওয়ার্ক, এতেই নিহিত দারিদ্র্য বিমোচনের সূত্র। Business can be is the most powerful mechanism by which we can change the world. But we are trained to focus on some so narrow thing. We miss out the world. If you have business in Bangladesh, you'll have both happiness and super happiness. ব্যবসাকে বিশ্ব পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী প্রক্রিয়া উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশে ব্যবসা করা কেবল এ দেশে বিনিয়োগই নয়, বরং বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার অংশ হওয়া। Together, those young generation will change the world. They have the technology, they have the creativity, innovativeness. Business in Bangladesh is not only for Bangladesh, that's the point. It could be for the whole world. Whoever thought that microcredit which started in a tiny little village now would be a prime business in the United States, Grameen America. সরকারের অপেক্ষায় বসে না থেকে তরুণ প্রজন্ম পৃথিবীকে বদলে দেবে বলেও আশাবাদ জানান প্রধান উপদেষ্টা। সম্মেলনের উদ্বোধন শেষে ঘুরে দেখেন বিনিয়োগ সংক্রান্ত স্টলগুলো। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। আগে এই সুযোগের আওতায় ভারতীয় শুল্ক স্টেশন ব্যবহার করে স্থলবন্দর এবং বিমানবন্দর দিয়ে পণ্য রপ্তানি করা হতো। 2020 সালের জুনে বাংলাদেশকে এই সুবিধা দিয়েছিল দেশটি। মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশের এই সুবিধা বাতিল করে। ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এই সুবিধার ফলে ভুটান, নেপাল এবং মিয়ানমারে বাংলাদেশের পণ্য রপ্তানির জন্য বাণিজ্য প্রবাহ বাধাহীন ছিল। এর আগে ভারতের রপ্তানিকারকরা বাংলাদেশকে দেয়া এই সুবিধা প্রত্যাহারের জন্য নরেন্দ্র মোদী সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন। দীর্ঘ ছুটি শেষে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। গ্রীষ্মকালীন ছুটি, রমজান, পবিত্র ঈদ উল ফিতর সহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে টানা 40 দিন বন্ধ ছিল দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা ফেরায় প্রাণচঞ্চল শিক্ষা প্রতিষ্ঠানগুলো, ছিল উৎসবমুখর পরিবেশ। ক্লাসে ফিরে উচ্ছ্বসিত শিক্ষক শিক্ষার্থীরা। তবে যেসব প্রতিষ্ঠান এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে সেগুলো এখনই খুলছে না। অফিস সহকারী আব্দুল হান্নানের এই ঘণ্টার শব্দেই ছুটি হয়েছিল স্কুল। আবার তার ঘণ্টার ধ্বনি জানান দিল আপাতত শেষ ঈদ আনন্দ, এবার পালা ক্লাসে ফেরার। লম্বা বিরতির পর আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত রাজধানীর ফিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ। অনেকদিন পর সহপাঠী আর শিক্ষকদের কাছে পেয়ে উচ্ছ্বসিত মেয়েরা একে অন্যের সাথে ভাগাভাগি করে ছুটিতে উপভোগ করা ঈদ আনন্দের সুখস্মৃতি।
প্রায় 40 দিন পর আর কি আমরা আবার স্কুলে ক্লাস করতে এসেছি। আপাদের সাথে দেখা হয়েছে, বন্ধুদের সাথে দেখা হয়েছে, ছোট বড় সব আপুদের সাথে দেখা হয়েছে এবং সবাই এসে যেমন ঈদ মোবারক বলছিল, ওই যে আনন্দটা খুব মজা লাগছে। এতদিন পর আমার ফ্রেন্ডদের সঙ্গে দেখা হলো, ভালো লাগছে। এরপরে আমার প্রিয় টিচারদের সঙ্গেও দেখা হলো, ক্লাস করছি, এক ধরনের গিয়ে উচ্ছ্বাস কাজ করছে। পুরো রোজাটা খুব বোরিং লাগতো, মনে হতো যে কখন আবার সবাইকে ফ্রেন্ডদেরকে দেখবো, কখন আবার ক্লাসে আসবো। তো ঈদের পর আজকেই আমাদের প্রথম ক্লাস, খুব বেশি ভালো লাগছে। সবার ঈদ কেমন কেটেছে সে সম্পর্কে জানতে পারছি, ঈদের মজা সম্পর্কে জানতে পারছি। প্রায় 41 দিন পর বন্ধুদের সাথে দেখা করে খুবই মজা লাগছে। গ্রীষ্মকালীন ছুটি, রমজান, ঈদ উল ফিতর সহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে টানা 40 দিন বন্ধ থাকার পর বুধবার থেকে খোলে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। ক্লাসে ফিরলেও যেন রয়ে গেছে উৎসবের আমেজ। দীর্ঘ ছুটির পর ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে সন্তুষ্টির কথা জানান স্কুল কর্তৃপক্ষ। ঈদের ছুটির পরে আমাদের বিভিন্ন যে গ্রুপগুলো আছে, আমাদের নতুন টাইম শিডিউল আজকে থেকে আমাদের যে 7:30 থেকে শুরু হয় এই টাইম শিডিউলটা, এবং এখন স্কুলে আসতে হবে, এখন আমাদের পড়াশোনার পিক আওয়ার, এই জিনিসটা আমরা মেয়েদেরকে মেসেজ করেছি। ঈদের পরে আমাদের প্রথম কর্মদিবস, আমরা মেয়েদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছি। যেসব প্রতিষ্ঠান এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে সেখানে অবশ্য ছুটি আরও দীর্ঘায়িত হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের পক্ষ থেকে পরীক্ষার ফাঁকে ফাঁকে ক্লাস নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ জানানো হবে। শোভাযাত্রার সময় দেশের সব ব্যান্ড শিল্পীরা গাইবেন গাজাবাসীর জন্য গান। ব্রিফিংয়ে সংস্কৃতি উপদেষ্টা জানান, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ ঘিরে সারা দেশের আয়োজন হবে একেবারে অন্যরকম ও স্মরণে রাখার মতো। চৈত্র সংক্রান্তি, পহেলা বৈশাখ আর পাহাড়ের বৈশাখী উৎসব নিয়ে সংস্কৃতি উপদেষ্টা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ব্রিফিং করেন ফরেন সার্ভিস একাডেমিতে। অল ইনক্লুসিভ একটা নতুন বছর উদযাপন করতে যাচ্ছি চৈত্র সংক্রান্তি সহ। সংস্কৃতি উপদেষ্টা জানান, এবারে মঙ্গল শোভাযাত্রা ঘিরে নানা পরিকল্পনার কথা। জানান, গাজার প্রতি সংহতি জানিয়ে মঙ্গল শোভাযাত্রায় এবার 200 গিটারিস্ট নিয়ে গান গাইবেন ব্যান্ড দলের সংগঠন বাম্বার শিল্পীরা। বাম্বা প্রায় 200 গিটারিস্ট নিয়ে আসবে এবং তার আহ্বান জানিয়েছে ঢাকা এবং ঢাকার আশেপাশে যত গিটার প্লেয়ার, এনি পার্ক রিদম প্লেয়ার, তারা প্রত্যেকেই যেন তাদের সঙ্গে যোগ দেয় এবং তারা আহ্বান জানিয়েছে আপনারা একটা প্যালেস্টাইনের ফ্ল্যাগ নিয়ে আসবেন এবং ওই রক মিউজিশিয়ানরা একটা গান গাবে। আপনারা জানেন সেই গানটা ফ্রম দ্য রিভার টু সি প্যালেস্টাইন উইল বি ফ্রি। ব্রিফিংয়ে বলা হয়, এবার চৈত্র সংক্রান্তিতে 12 জেলায় সাধুসঙ্গ হবে। চারুকলা শোভাযাত্রা রমনা বটমূলের ছায়ানটের সাথে রবীন্দ্র সরোবরে হবে সুরের ধারার অনুষ্ঠান। চারুকলার শোভাযাত্রায় বাঙালি ছাড়াও 27 জাতিগোষ্ঠী তাদের কৃষ্টি কালচার তুলে ধরবে। বিকেলে সংসদ ভবনের সামনে কনসার্ট এবং সন্ধ্যায় হবে ড্রোন শো। তবে সবচেয়ে বেশি পরিকল্পনা মঙ্গল শোভাযাত্রা ঘিরে, যাতে ইসলামী দলগুলোর কোনো আপত্তি নেই বলেও জানান সংস্কৃতি উপদেষ্টা। একটা সেগমেন্টে কৃষক একটা বড় থিম হিসেবে থাকবে, মুসলমান, বৌদ্ধ, হিন্দু সবার কথা বলছি। এই শোভাযাত্রায় আপনার পার্টিকুলার প্রশ্নের কারণ আমি জানি, কারণ মুসলমানদেরকে নানাভাবে ভিলিফাই করা হয়েছে এর আগে। আমরা আপনাদেরকে নিশ্চিত করতে পারি এই ভিলিফিকেশন আর চলবে না এই নতুন বাংলাদেশে। আগে দেখা যেত যে মনে হচ্ছে র্যাবের মিছিল হচ্ছে, এবার ভিজুয়ালি আপনার র্যাবের মিছিল হবে এরকম দেখবেন না। পার্বত্য চট্টগ্রাম উপদেষ্টার মতে, পাহাড়ে এবারের সার্বিক আয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য অনন্য উদাহরণ হয়ে থাকবে। এইবারে আমাদের পার্বত্য এলাকাকে এবং অন্যান্য প্লেনল্যান্ডে যে জাতিগোষ্ঠীগুলি রয়েছে তাদেরকে আরেকটা নতুন মাত্রায় আমাদেরকে সংযোজন করে দিয়েছেন। অসাম্প্রদায়িক উচ্ছলতা থেকে আমরা যেন সবার ভাই ভাইয়ের মতো আমরা একসাথে চলাফেরা করতে পারি। মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা তার সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় 10 এপ্রিল জানাবে বলেও জানান উপদেষ্টারা। তো এবার কি হবে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তারা আলোচনা করছে, তারা সিদ্ধান্ত নিয়ে আগামীকাল জানাবে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আজও দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী সহ সাধারণ মানুষ। রাজশাহীতে ফিলিস্তিনের জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি পালন করে কলেজ ছাত্র শিবির। দুপুরে কলেজের ছাদে বাংলাদেশের জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা উত্তোলনের মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানায় তারা। এ সময় আন্দোলনের নামে ভাঙচুর ও লুটপাট বন্ধের আহ্বান জানায় নেতাকর্মীরা। ফিলিস্তিনে গণহত্যা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ভোলাতেও। কালীনাথ রায়েরবাজারে হাটখোলা মসজিদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর মসজিদ চত্বর থেকে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ পর
নতুন বাজারে শেষ হয়। এ সময় ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানানো হয়। রংপুরে মানববন্ধন করেছে গণমাধ্যম কর্মীরা। সম্মিলিত রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বৈষম্য বিরোধী সাংবাদিক সম্মেলন সহ বিভিন্ন সংগঠনে কর্মরত 2 শতাধিক গণমাধ্যম কর্মী অংশ নেন। অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে হবে এবং সারা বিশ্বের মুসলমান, বাংলাদেশের সমস্ত মুসলমান, বাংলাদেশের সমস্ত সাংবাদিক সমাজকে গাজার এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ফিলিস্তিনিকে তাদের ভূখণ্ড ফিরিয়ে দিয়ে মজলুম ফিলিস্তিনিকে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে এবং ইসরায়েলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ইসরায়েলি পণ্য কোকা-কোলা বিনষ্টের মধ্য দিয়ে গাজায় গণহত্যার প্রতিবাদ জানায় সাতক্ষীরা বিএনপি। শহরের নিউ মার্কেট মোড়ে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেখান থেকে একটি মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ করে। নাটোরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে কানাইখালীতে গিয়ে শেষ করা হয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার নিন্দা জানিয়ে ইসরায়েলি হামলা বন্ধে মুসলিম বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের 3 সপ্তাহ পার হতে চললেও থামেনি ইসরায়েলের নৃশংসতা। এখনও উপত্যকার অবশিষ্ট এলাকাগুলোতে দফায় দফায় হামলা চালাচ্ছে তেল আবিব। গেল একদিনে প্রাণ গেছে আরও 26 ফিলিস্তিনি, নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্যকর্মীরা। তবুও অব্যাহত নির্বিচার বোমাবর্ষণ। মঙ্গলবার রাতভর দের আল বালা, আল মাওয়াসি, গাজা সিটিতে দফায় দফায় বিমান হামলা চালায় আইডিএফ সেনারা। টার্গেট করা হয় শরণার্থীদের তাঁবু। বুধবারও ভোরের আলো ফোটার আগ মুহূর্তে খান ইউনিসে অভিযান চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলের এই হত্যাযজ্ঞকে ইঙ্গিত করে গাজাকে মৃত্যুপুরী আখ্যা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। 1.5 বছর ধরে চলা আগ্রাসনে প্রাণ গেছে প্রায় 51,000 ফিলিস্তিনির। রাজনৈতিক দলসমূহ সংক্ষিপ্ত সংস্কার প্রক্রিয়ায় একমত হলে ডিসেম্বরে নির্বাচন সম্ভব। তবে যদি বিস্তৃত সংস্কার পথ গ্রহণ করা হয় তাহলে নির্বাচন আগামী জুনে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারনেস রোজি উইন্টারটেনের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে মন্তব্য করেন তিনি। বাংলাদেশের স্বাস্থ্য খাতকে শক্তিশালী করতে যুক্তরাজ্যের সঙ্গে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানান উপদেষ্টা। বলেন, বাংলাদেশে নার্সের ঘাটতি রয়েছে। সরকার নার্সদের প্রশিক্ষণ দিতে চায় যাতে তারা কেবল বাংলাদেশ নয়, বিশ্বের জন্য উপযোগী হয়। এছাড়া ভ্যাকসিনের ওপর পেটেন্ট সুরক্ষা প্রত্যাহারে যুক্তরাজ্যকে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি। বৈঠকে উভয় পক্ষ শিক্ষা, বস্ত্র, শিল্প, প্রতিরক্ষা এবং বিমান চলাচল সহ বিস্তৃত কৌশলগত সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করে। বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদারে আগ্রহী স্পেনের ফ্যাশন জায়ান্ট ইন্ডিটেক্স। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎকালে কথা জানান স্পেনের পোশাক খাতের বৃহত্তম প্রতিষ্ঠান ইন্ডিটেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা অস্কার গার্সিয়া মাচিয়াস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, যার মধ্যে ছিল বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তনশীল প্রেক্ষাপট, বাংলাদেশ ও স্পেনের সাংস্কৃতিক সম্পর্কের সম্প্রসারণ এবং বাংলাদেশে ইন্ডিটেক্সের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম। ইন্ডিটেক্সের সিইও বাংলাদেশের বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টার ভাষণকে অত্যন্ত অনুপ্রেরণাদায়ক বলে প্রশংসা করেন। এ সময় প্রধান উপদেষ্টা ইন্ডিটেক্সকে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিকদের জন্য স্বাস্থ্যসেবা খাতে আরও বিনিয়োগ করার আহ্বান জানান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার বিরুদ্ধে মুজিব বর্ষ পালনের নামে রাষ্ট্রের 4,000 কোটি টাকার অপচয়ের অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে দুদক। গঠন করা হয়েছে 7 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি। অন্যদিকে দুর্নীতির মামলায় শেখ হাসিনা, জয়, পুতুল ও রেহানা নামে এনসিসি ব্যাংকে থাকা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অ্যাকাউন্ট অবরোধের নির্দেশ দিয়েছে আদালত। এদিন দুদকে অভিযোগ জমা দিতে গিয়ে নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, অতীতে দুদককে ব্যবহার করে অনেক সাম্রাজ্য করেছেন। 2020 সালে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্যাপক আয়োজন করে আওয়ামী লীগ সরকার। রাষ্ট্রীয় খরচে কোটি কোটি টাকা ব্যয়ে দেশ বিদেশে নেওয়া হয় কর্মসূচি।
মুজিব বর্ষের নামে রাষ্ট্রের 4,000 কোটি টাকা অপচয়ের অভিযোগ উঠলে তা খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদক বলছে শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় করা হয়েছে, যা খতিয়ে দেখতে গঠন করা হয়েছে 7 সদস্যের কমিটি। রাষ্ট্রীয় কোষাগার হতে প্রায় 4,000 কোটি টাকা ব্যয় করে শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী, মুজিব বর্ষ পালন এবং শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতি সাধনের অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। তারা কাজ করছেন এবং ইতিমধ্যে বিভিন্ন দপ্তরে রেকর্ডপত্র সংগ্রহের জন্য অধিযাচনপত্র প্রেরণ করা হয়েছে। এদিকে দুর্নীতির অভিযোগে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব অজেদ জয়, মেয়ে সাইমা অজেদ পুতুল এবং বোন শেখ রেহানার নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে থাকা 16,12,50,000 টাকা অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক এমপি আব্দুল অদুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে 200 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে বুধবার মামলা করেছে দুদক। 35 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং নিজ প্রতিষ্ঠানের নামেও 33টি ব্যাংক হিসাবে 172 কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিন জাতীয় নাগরিক পার্টির 2 নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম দুদকে অভিযোগ দিতে এসে বলেন, দুদককে ব্যবহার করে বিগত সরকারের সময়ে অনেকে সম্পদ ও সাম্রাজ্য গড়ে তুলেছেন, অনেককে হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ করেন সার্জিস। দুদককে ব্যবহার করেই কিন্তু অনেককে সাম্রাজ্য তৈরি করতে সহযোগিতা করা হয়েছে, একদম কালো টাকার। আবার অনেক ভালো মানুষকে এটার মধ্যে দিয়ে বছরের পর বছর ধরে ভোগান্তিতে রাখা হয়েছে। দুদকের চেয়ারম্যানের নেতৃত্বে নতুন কমিশন জনমানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে বলেও আশা করেন এনসিপির এই 2 নেতা। যতটুকু আগে জেনে এসেছি, ভালো জেনে এসেছি, এখন আমরা কাজের মাধ্যমে সেটা দেখতে চাই। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দুর্গম চর, দূরবর্তী ও নদীবেষ্টিত অঞ্চলের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারের ভ্রাম্যমাণ ভাসমান হাসপাতাল প্রকল্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। দুপুরে চাঁদপুর জেলার হাইমচরে সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা দিতে কিং আবদুল্লাহ বিন আব্দুল আজিজ মোবাইল হাসপাতালের উদ্বোধন করা হয়। কিং আবদুল্লাহ হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের অর্থায়নে বাংলাদেশ সরকার প্রকল্পটি বাস্তবায়ন করছে। চোখের চিকিৎসা পেতে হাইমচরের নীলকমলে ভাসমান হাসপাতালে যাচ্ছেন আব্দুল গনি মিয়া। এর আগেও ভাসমান হাসপাতালে সেবা নিয়েছেন 80 বছর বয়সী এই কৃষক। গেল মাসে গনি মিয়ার স্ত্রীও চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। হাসপাতালের অপারেশন থিয়েটারে চলছে চোখের অস্ত্রোপচার। চিকিৎসকের দক্ষ হাতে পৃথিবীর আলো দেখার সুযোগ পাচ্ছে শত শত রোগী। ওই আব্দুল গেছে, ছানি পড়ে গেছে, ছানি। তারপরে এখানে আগে আইসি চোখ দেখাইতে, দেখাইয়া বই দিছে, বই লিয়ে গেছে, কইছে অপারেশন যখন করে ফোন করব, তখন এরা ফোন করছে, ফোন ভাই আবার আজকে আইসি। গর্ভবতী মায়ের চিকিৎসা, সন্তান প্রসব, ইএনটি, বার্ন, প্লাস্টিক সার্জারি, নানা স্ত্রীরোগ কিংবা দাঁতের চিকিৎসা কি নেই এখানে। হচ্ছে পরীক্ষা নিরীক্ষাও। আন্তরিক সেবায় দুর্গম চরে প্রসারিত হচ্ছে ভালোবাসা। মেয়ের দাঁতের সমস্যা, এজন্য আমি ডাক্তারের কাছে আসছিলাম, ডাক্তার দেখা বুকিং করে দিয়েছি। আমি বর্তমানে রাতে অবশ্যই আর খাওয়া খাদ্য খাইলে আটকে থাকে, আর ডায়াবেটিস। গরিব মানুষ এখানে এটা আসাতে অনেক উপকার হয়েছে। আমরা মনে করি এই বাংলাদেশ সরকার সৌদি আরবের পক্ষ থেকে এইখানে এটা পার্মানেন্ট করে দিত আমাদের এই এলাকাবাসী। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, দক্ষিণাঞ্চলের 12টি জেলার 13টি উপজেলায় 5টি ভাসমান হাসপাতাল ঘুরে ঘুরে চিকিৎসা দেবে। এমন উদ্যোগে সাথে থাকতে পেরে গর্বের কথা জানান কিং আবদুল্লাহ হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলাইমান আব্দুল আজিজ আজ্জাবিন। Today we proudly congratulate the new phase of the King Abdullah Mobile Medical Unit project. স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, এই প্রকল্প ভবিষ্যতের জন্য এগিয়ে নিতে চায় সরকার। প্রয়োজন উপকারভোগীদের আন্তরিকতাও। এটা যাতে একটা ব্যর্থ প্রজেক্ট না হয়, এই জন্য এই এলাকাবাসী যারা নেতৃবৃন্দ আছেন, যারা সুদীজন আছেন, শিক্ষক মন্ডলী আছেন, তাদের অনেক দায় রয়েছে। শুধু বিল্ডিং, যন্ত্রপাতি আর মানুষ দিলেই একটা হাসপাতাল ভালো চলে না। সব পক্ষের
আসলে সমন্বয় দরকার, সহযোগিতা করার। এই কাজটা আপনারা করার চেষ্টা করেছি। সেবা দেয়া ভ্রাম্যমাণ ভাসমান 5টি হাসপাতাল যেসব এলাকায় নোঙ্গর করবে সেখানে টানা 2.5 মাস চিকিৎসা সেবা দেবে। প্রতিদিন এই 5টি হাসপাতালে প্রায় 1000 রোগী সেবা পান। আপাতত বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ হাসপাতালগুলোর তত্ত্বাবধান করছেন। 5 বছর পর সরকার নিজস্ব ব্যবস্থাপনায় প্রকল্পটি এগিয়ে নেবে। সেবা নিতে সরকারের কাছে নয়, বরং সেবা দিতে সরকারই পৌঁছাবে জনগণের দোরগোড়ায়, এমন প্রত্যাশাই তো সাধারণ মানুষের। শেষ পর্যন্ত চরাঞ্চলের দুর্গম মানুষের জন্য এমন স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই হাসপাতাল কতটা সেবা দিতে পারে সেটি দেখার বিষয়। আল আমিনা কহন, যমুনা নিউজ, হাইমচর, চাঁদপুর। নাটোরে থানা থেকে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় ওসি সহ 4 পুলিশ সদস্য প্রত্যাহার করা হয়েছে। সেই সাথে গ্রেফতার হয়েছে ছাত্র দলের নেতা সহ 4 জন। মঙ্গলবার রাত থেকে আজ দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বাগাতিপাড়ার উপজেলার গৌরীপুর ইউনিয়ন ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিন, রুবেলের বোন রূপা খাতুন, ফারজানা ইয়াসমিন বৃষ্টি ও যুবদল কর্মী মাসুদ রানা। গত 16 ডিসেম্বর বাগাতিপাড়ার জয়ন্তীপুরে বিএনপি নেতা আব্দুর রশিদের বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয় ছাত্রদল নেতা রুবেলকে। গতকাল দুপুরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে ছাত্রদল ও যুবদলের অর্ধ শতাধিক কর্মী থানা থেকে ছিনিয়ে নিয়ে যায় রুবেল উদ্দিনকে। এতে গতরাতে 35 জনের নাম সহ অজ্ঞাত 158 জনের নামে মামলা করা হয়। চলতি বোরো মৌসুমে 36 টাকা কেজি দরে ধান ও 49 টাকায় প্রতি কেজি চাল কিনবে সরকার। কৃষক পর্যায়ে 24 এপ্রিল থেকে শুরু হবে সংগ্রহ অভিযান। মোট 17.5 লাখ মেট্রিক টন ধান এবং চাল কেনার সিদ্ধান্ত হয়েছে। চলতি বোরো মৌসুমে 17.5 লাখ মেট্রিক টন ধান এবং চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 36 টাকা কেজি দরে 3.5 লাখ মেট্রিক টন ধান আর প্রতি কেজি 49 টাকায় 14 লাখ মেট্রিক টন চাল কেনা হবে। গমের দর 36 টাকা নির্ধারণ হলেও লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, কেনা হবে প্রয়োজন অনুযায়ী। দুপুরে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা এবং পরিধারণ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী 24 এপ্রিল থেকে 31 আগস্ট পর্যন্ত শস্য সংগ্রহ করা হবে। ধান প্রতি কেজি 36 টাকা স্যার তো বললেন, আর চাল প্রতি কেজি 49 টাকা, আর গম প্রতি কেজি 36 টাকা। পরিমাণটা হচ্ছে ধানের জন্য 3.5 লাখ মেট্রিক টন, আর চালের জন্য 14 লাখ মেট্রিক টন। গমের জন্য আমরা কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করি না, যতটুকু পাওয়া যায়। এ সময় অর্থ উপদেষ্টা জানান, যে পরিমাণ ধান, চাল এবং গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তাতে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে কোনো ধরনের খাদ্য সংকট হবে না। ফসলের ক্ষতি হওয়া সত্ত্বেও আমরা কিন্তু নিয়মিতভাবে সার আমদানি করে, চাল বিভিন্ন আমদানি করে মোটামুটি কিন্তু আমরা স্টেবল রেখেছি। এই প্রেক্ষিতে আমরা তখন আবার ধানের এবং চালের সংগ্রহ আমরা করেছি। আমাদের টার্গেটটা মোটামুটি পরিপূর্ণ হয়েছে। কৃষি উপদেষ্টার আশা, ধানের উৎপাদন এবার লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যাবে। এবার উৎপাদন আরো বেশি হবে। তাও আবার যেহেতু জানেন যে পরিস্থিতির উপর নির্ভর করে, যেহেতু এটা ওয়েদারটার উপর অনেকটা নির্ভরশীল। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা এবং পরিধারণ কমিটির বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ মশ আরিফিন সিদ্দিকের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এতে কথা বলেন তার শিক্ষক, ছাত্র, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। সভায় আরিফিন সিদ্দিকের বর্ণাঢ্য কর্ম ও জীবন নিয়ে স্মৃতিচারণ করেন বক্তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে স্মরণ সভায় অংশ নেন অধ্যাপক আরিফিন সিদ্দিকের শিক্ষক, ছাত্রছাত্রী, সহকর্মী, পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা। আমরা একটা পরিবারের মতো ব্যবহার করতাম। বর্ণাঢ্য কর্ম ও জীবন নিয়ে এ সময় স্মৃতিচারণ করেন বক্তারা। বলেন, বিনয়ী ও মার্জিত চরিত্রের অধিকারী আরিফিন সিদ্দিক শিক্ষক হিসেবে জনপ্রিয়তার চূড়ায় আসীন। খুবই আশা করেছিলাম যে স্যার আরো কিছু বছর আমাদের সঙ্গে থাকবেন। এত মার্জিত জেন্টলম্যান জীবন দশা খুব কমই দেখছি। এরকম কোনো মানুষ পাইনি বা শিক্ষক পাইনি যিনি তার ছাত্রকে লিফট পর্যন্ত সি অফ করেন এবং দাঁড়িয়ে থাকেন। এটি আসলে অন্যরকম একটি বিষয়। একাডেমিক যে কোনো সমস্যায় সহকর্মীরা নির্দ্বিধায় অধ্যাপক আরিফিনের দ্বারস্থ হতেন। তিনি অনেকেরই অভিভাবক। উপাচার্য হিসেবেও অধ্যাপক আরিফিন সিদ্দিক সফল বলে মন্তব্য করেন স্মরণ সভায় অংশগ্রহণকারীরা।
অনেকে অনেক কিছু বলে, কিন্তু আমি মনে করি না উনি অ্যাজ ভাইস চ্যান্সেলর কোনোভাবে কোনো কাজে আমাকে প্রেশার দিয়েছেন। স্যার সকল মতের শিক্ষার্থীকে ধারণ করতে পারতেন। তারা আওয়ামী লীগকে দু চোখে দেখতে পারে না, কিন্তু স্যারের কথা এক বাক্যে বলে, এই মানুষটার জন্য আমাকে ভালো লাগে। নিজ কর্মক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মান উন্নয়নে অধ্যাপক আরেফিন সিদ্দিক কাজ করে গেছেন নিরলস। তার স্মৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উপর জোর দেন ভিসি। আমি আমার একান্ত ব্যক্তিগত কিছু বড় সিদ্ধান্ত আমি যে কজনের সাথে পরামর্শ করেছি তার মধ্যে তিনি আছেন। ব্যক্তি পর্যায়ে এবং অ্যালামনাই অ্যাজ এ কালেকটিভ বডি আমরা চাই যে তাকে কেন্দ্র করে আমাদের এই যোগাযোগটাও যেন শক্তিশালী হয়। প্রাতিষ্ঠানিকভাবে আরো কিছু করা যায় কিনা। পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, সব সময় তিনি মানুষের উপকারের চেষ্টা করতেন। আমার হাজবেন্ডের মতো এরকম একটা মানুষ, এত ভালো ভালো গুণের অধিকারী মানুষ, যে কিনা সারাটা জীবন ওনার শেষ রক্তবিন্দু পর্যন্ত উনি দেশের জন্যই চিন্তা করে চলে গেছেন। স্মরণ সভায় সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই সদস্যরা সহ উপস্থিত সকলেই আরেফিন সিদ্দিকের মানবিক গুণাবলীর কথা তুলে ধরেন। আমি স্যারকে একবার জিজ্ঞেস করেছিলাম, স্যার সাংবাদিকতা আসলে কি? স্যার আমাকে বলেছিলেন, সাংবাদিকতা হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা, ক্ষমতাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মেজরিটি শেয়ার হোল্ডিং যদি বিদেশি হয়, 50%-এর বেশি শেয়ার হোল্ডিং যদি বিদেশি হয়, তাদেরকে আমরা একটা ফরেন ইনভেস্টর কোম্পানি বলছি। তো বিকাশের ক্ষেত্রে সেটাই হয়েছে। বিকাশের কিন্তু বড় বড় ইনভেস্টররা হচ্ছে আইএফসি, গেটস ফাউন্ডেশন এবং অ্যান্ড ফাইন্যান্সিয়ালস। তারা মিলে আসলে মোর দেন 50% অফ বিকাশের ওনারশিপ। তো আর ফাইনালি আমরা আজকে কি হাকসংকে বাংলাদেশে অনারারি সিটিজেনশিপ ঘোষণা করেছি। আপনারা দেখেছেন যে ওনার জন্য এটা খুবই একটা ইমোশনাল মোমেন্ট ছিল। যারা ভিডিওটা দেখেছেন, যারা এক্সপিরিয়েন্স করেছেন, তার জন্য ইমোশনাল মোমেন্ট ছিল। সো এরকম আমাদের আসলে এইরকম অ্যাম্বাসেডার দরকার। উনি এখন যখন কোরিয়া যাবেন, উনি কিন্তু এখন বাংলাদেশের জন্য একটা ডিফারেন্টভাবে বাংলাদেশকে দেখবেন, ডিফারেন্টভাবে বাংলাদেশকে সাপোর্ট করার চেষ্টা করবেন। কারণ উনি এখন নিজে মনে করছেন উনি বাংলাদেশের পার্ট। উনি সবসময় করে আসছেন 45 বছর ধরে, বাট এখন উই হ্যাভ মেড ইট পার্মানেন্ট। সো এই ছিল আমাদের সারাদিনের প্রোগ্রাম। আমাদের একটা ব্রেকআউট সেশনও হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন আজকে রিনিউয়েবল এনার্জির উপর একটা ব্রেকআউট সেশন করেছেন। আমাদের এনার্জি অ্যাডভাইজার ছিলেন, আর অনেক বড় বড় বক্তারা ছিলেন আজকে ওখানে সারাদিন। এগেন আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের 300 মানুষের ক্যাপাসিটিতে আমাদের যেই পরিমাণ ইন্টারেস্ট ছিল, প্রায় 500-র বেশি মানুষ এসে হাজির হয়ে গেছেন। তো আমরা তাদেরকে যতটুকু অ্যাকোমোডেট করা সম্ভব অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি। তো আমাদের ভবিষ্যতে হয়তো এই প্রোগ্রামটাকে আগামী বছর আমরা যখন করার চেষ্টা করবো, আমরা এটাকে চিনমৈত্রীতে নিয়ে যাব। কারণ ক্লিয়ারলি দ্য ডিমান্ড ইজ দেয়ার, দ্য এক্সাইটমেন্ট ইজ দেয়ার। সো আমরা এটাকে হার্নেস করে আমাদের লোকাল ইনভেস্টমেন্ট এবং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট দুটাকেই আমরা একটা মোমেন্টাম দিতে পারবো হয়তো। আমি এখানে থামি, কোয়েশ্চেন নিব। আমি একটু জাস্ট টাইম চেক করে নিচ্ছি। আমার হাতে এক্স্যাক্টলি আনফর্চুনেটলি 15 মিনিট সময় আছে, কারণ এরপরে আমাদের একটা ফ্ল্যাগশিপ ইভেন্ট আছে। আমি এই ইভেন্টের ব্যাপারে পার্সোনালি খুবই এক্সাইটেড। আমি জেনুইনলি সবসময় বলে আসছি যে বাংলাদেশকে ভালোবাসতে হলে বাংলাদেশের পার্সোনালিটিকে ভালোবাসতে হবে। একটা বাংলাদেশি এমপ্লয়ি অথবা বাংলাদেশি পার্টনার, তার যে ওভারঅল লাইফস্টাইল, তার টেস্ট, তার কালচার, এই জিনিসগুলোকে আমাদের ইনভেস্টরদের সামনে তুলে ধরতে হবে। তো সেটা নিয়ে আজকে সন্ধ্যায় একটা এক্সক্লুসিভ প্রোগ্রাম হচ্ছে আমাদের ইনভেস্টরদের জন্য। সেটা সন্ধ্যা 7:30টায় শুরু হবে, সেই কারণে আমাদেরকে চলে যেতে হবে। প্রোগ্রামের আমি আপনাদেরকে এখন একটু হাই লেভেল আইডিয়া দিয়ে রাখি। আমরা প্রোগ্রামটা পরে আপনাদেরকে শেয়ার করব, ফুল প্রোগ্রামটাই। এই প্রোগ্রামটাতে আমরা বাংলাদেশ থ্রু আ ডিফারেন্ট লেন্স, এরকম একটা কনভারসেশন করার চেষ্টা করছি ওনাদের সাথে। তো ডিফারেন্ট লেন্স বলতে আমরা যেটা বুঝাই যে ক্লাসিক ব্যবসায়ী লেন্সের বাইরে। তো ডিফারেন্ট লেন্সে আমরা কাদেরকে নিয়ে আসছি আমি সেটারও একটু প্রিলুড দিই। আমরা দর্শক, হোটেল ইন্টারকন্টিনেন্টালে কথা বলছেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। দুর্নীতি পরায়ণ প্রশাসন, ক্যাডার, নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীদের অপসারণ ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। দুপুরে সচিবালয়ে আইন, অর্থ ও জনপ্রশাসন উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়ে এসব দাবি জানান ফোরাম নেতারা। নিরপেক্ষ প্রশাসনিক কাঠামো নিশ্চিত করতে আওয়ামী লীগ আমলের সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলেরও দাবি জানান তারা। বিগত সময়ে বৈষম্যের শিকার বর্তমানে কর্মরত সব ক্যাডার, নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীদের মন্ত্রণালয়ের সচিব ও দপ্তরের গুরুত্বপূর্ণ পদে পদায়নের দাবি তাদের। বিগত সরকারের পতনের পর 9 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে প্রায়। তার মধ্যে তাদের সাথে যে ওতপ্রোতভাবে দোসর হিসেবে কাজ করছে সেই সব কর্মকর্তারা এখনও সদর্পে প্রশাসনে আছে এবং তারা
এই সরকারকে ব্যর্থ করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে এবং প্রতি মুহূর্তেই প্রত্যেকটা সেক্টরে গোলমাল লাগাচ্ছে। সদস্যদের কল্যাণ, দক্ষতা বৃদ্ধি ও অপারেশনাল সক্ষমতা উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সকালে রাজধানীর খিলগাঁও আনসার সদর দপ্তরে এক কর্মশালায় এসব কথা বলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। উন্নয়ন প্রশিক্ষণের ফলে আনসার সদস্যরা শুধু বাহিনীর অভ্যন্তরে নয়, বাইরের চাকরির বাজারেও প্রতিযোগিতায় এগিয়ে থাকবে বলে জানান তিনি। এর আগে আনসার, ভিডিপি এবং গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ার সলিউশনসের মধ্যে একটি অংশীদারিত্ব চুক্তি সই হয়। দর্শক, শেষ করছি আজকে সব খবরের আয়োজন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।